একবার 14 বছরের এক বাচ্চাকে এক সভাতে ডাকা হয়, আর সেই সভার মধ্যে থাকা 6 জন বিদ্বান মিলে সেই ছেলেটিকে একসাথে আলাদা আলাদা বিষয়ে প্রশ্ন করা হয়। সবার প্রথমে গণিতজ্ঞ তাকে 6 অঙ্কের দুটি সংখ্যাকে গুণ করতে বলে। সেই সাথে সেখানে থাকা কবি তাকে একটি শ্লোকের শেষ দুটি পদ পড়ে শোনায়, আর ছেলেটিকে তার আগের 2 পংক্তি বলতে বলে। সেই সাথে সেখানে থাকা তৃতীয় বিদ্বান তাকে একটি বিষয় দিয়ে বলে এখনই তাকে সেই বিষয়ে শ্লোক লিখতে। সেই সাথে সেখানে থাকা চতুর্থ বিদ্বান তাকে জ্যোতিষশাস্ত্রের কিছু কঠিন গ্রহের অবস্থান সম্পর্কে বলে, আর তার কারণে সৃষ্টি হওয়া পরিণামের সম্পর্কে জিজ্ঞাসা করে। একই সঙ্গে সেখানে থাকা পঞ্চম বিদ্বান সঙ্গীতের একটি বিচিত্র সুর তোলে, আর তাকে রাগ চিহ্নিত করতে বলে। সেই সঙ্গে ষষ্ঠ বিদ্বান তাকে জিজ্ঞাসা করে 1856 সালের 16ই ফেব্রুয়ারি কী বার ছিল। এখানেই শেষ নয়, যখন এইসব বিদ্বান মিলে তাকে প্রশ্ন জিজ্ঞাসা করেছে, তখন তার পিছনে এক ব্যক্তি লাগাতার ঘণ্টা বাজিয়ে চলেছে। এবার ছেলেটিকে এই সব প্রশ্নের উত্তর দেওয়ার পর এটাও বলতে হবে যে ব্যক্তিটি কতবার ঘণ্টা বাজিয়েছে। আশ্চর্যের বিষয় হলো ছেলেটি কোনো ভুল না করে এই সব প্রশ্নের সঠিক উত্তর দেয়। এবার যদি আপনার মনে হয় যে এটা অসম্ভব, কিংবা আমি আপনাদের কোনো মনগড়া কাহিনী শোনাচ্ছি, তাহলে বলি এটা কোনো মনগড়া কাহিনী নয়, এটা সম্পূর্ণ সত্যি কথা। এটা মাত্র 135 বছর পিছনে 1888 সালের ঘটনা। এখানে 14 বছরের যে বালকের ঘটনা বলা হয়েছে, তিনি হলেন অন্ধ্রপ্রদেশের মহান কবি আর তপস্বী কাব্যকণ্ঠ গণপতি মুনি মহাশয়। এখানে এইসব প্রশ্নের জবাব দেওয়ার জন্য আর বিভিন্ন জিনিসে ফোকাস করার জন্য উনি যেই টেকনিকটি ব্যবহার করেছিলেন সেটা হলো অবধান। আর এই টেকনিকটি যারা ব্যবহার করে তাদের বলা হয় অবধানী। অবধান শব্দটি সংস্কৃত শব্দ অবোধ থেকে নেওয়া হয়েছে, যার অর্থ টু ডাইরেক্ট দ্য মাইন্ড। প্রাচীনকালে প্রায় প্রত্যেক গুরুকুলেই এই টেকনিকটি শেখানো হতো। ভারতীয় গুরুকুলে অবধানের অভ্যাস করানোর জন্য অনেক রকম পদ্ধতির ব্যবহার করা হতো। যেমন ছাত্র যখন মন্ত্র জপ করত, তখন তাকে একটি শব্দ দিয়ে দেওয়া হতো, আর তাকে সেই শব্দটি ছেড়ে বাকি মন্ত্রটি জপ করতে হতো। কিংবা বাচ্চাদের একটি কাহিনী শোনানো হতো, আর তাদের কিছু অক্ষর দিয়ে দেওয়া হতো, আর শুধু সেই অক্ষরগুলির ব্যবহার করেই তাদের কোনো শ্লোক লিখতে বলা হতো, যেই শ্লোকের মধ্যে সেই শোনানো কাহিনীটির সম্পূর্ণ সারাংশ চলে আসতো। এদিকে সেই কাহিনীটির অর্থও পরিবর্তন হতো না। এই টেকনিকটির মাধ্যমে ছাত্রদের এতটা ইন্টেন্স শিক্ষা দেওয়া হতো, যার ফলে তাদের কোনো জিনিসে ফোকাস করার ক্ষমতা প্রচুর পরিমাণে বেড়ে যেত। তাই তারা একই সময়ে মাল্টিপল জিনিসে ফোকাস করতে পারত, আর এর ফলেই তারা ঋগ্বেদের 10,600 শ্লোক মনে রাখতে পারত। মানুষ অবধানের অভ্যাস আলাদা আলাদা জিনিসের ওপর ধ্যান একাগ্র করার জন্য ব্যবহার করত। এই অভ্যাস সাধারণত স্মৃতিশক্তি ও একাগ্রতা বাড়ানোর জন্য ব্যবহার করা হতো। আজও মডার্ন ডেতে দক্ষিণ ভারতের কিছু গুরুকুলে অবধানের অভ্যাস করানো হয়। সংক্ষেপে বললে, অবধান হলো মস্তিষ্ককে প্রশিক্ষিত করার আর মস্তিষ্কের আলাদা আলাদা অংশকে সক্রিয় করার একটি পদ্ধতি, যার ফলে তখন ছাত্ররা বেদের হাজার হাজার মন্ত্রকে কোনো ভুল না করেই মনে রাখতে পারত। এবার বলি আজকের ছাত্ররা কিভাবে অবধানের ব্যবহার করতে পারবে। অবধানের ব্যবহার করার জন্য প্রথমে আমাদের এটা বুঝতে হবে যে যখন আমরা কোনো নতুন জিনিস শিখি, তখন আমাদের মস্তিষ্কের নতুন কিছু অংশ অ্যাক্টিভেট হয়ে ওঠে, আর অন্য অংশের সাথে নতুন নিউরনের কানেকশন তৈরি হতে থাকে, যার ফলে পুরো মস্তিষ্ক সক্রিয় হয়ে ওঠে। আর আমাদের ফোকাস করার ক্ষমতা বাড়ার সাথে সাথে আমাদের স্মৃতিশক্তিও বৃদ্ধি পেতে শুরু করে। অবধানের কনসেপ্টকে ব্যবহার করতে হলে আপনাকে পড়াশোনার সাথে সাথে আরও নতুন কোনো স্কিল বা নতুন কিছু জিনিস শেখার চেষ্টা করতে হবে। যদি আপনি দিনের মধ্যে 15 মিনিটও এই বিষয়ে দেন, তাহলেও সেটা অনেক হবে। যেমন আপনি সপ্তাহে 2-3 দিন আধ ঘন্টা করে চেস খেলতে পারেন, নতুন কোনো ভাষা শিখতে পারেন, মিউজিক শিখতে পারেন, নাচ শিখতে পারেন, কিংবা ক্যারাটে ও মার্শাল আর্ট শিখতে পারেন। তারপর আপনি ধীরে ধীরে অনুভব করতে পারবেন যে আপনার ফোকাস আর মেমোরি পাওয়ার আগের তুলনায় অনেক বেশি মজবুত হয়ে উঠেছে। কিছু মানুষ ভাবছেন এই সব নতুন জিনিস শিখলে তা আমাদের পড়াশোনায় কি কাজে আসবে। আপনি এটা ভাবুন, এই নতুন জিনিসগুলি শেখার ফলে আপনার মেমোরি ইনহ্যান্স হচ্ছে, যার ফলে তা আপনার পড়াশোনায় সাহায্য করবে। আপনি এরকম অনেক ছাত্রকে দেখে থাকবেন যারা পড়াশোনার সাথে সাথে নাচও শিখে ফেলে, গানও শিখে ফেলে, তার সাথে সাথে খেলাধুলাতেও অংশগ্রহণ করে। হয়তো আপনিও করে থাকবেন।
এগুলো এক প্রকারের অবধানই ছিল। যখন আপনি প্রতিদিন আপনার মস্তিষ্ককে চ্যালেঞ্জ দেবেন, নতুন কিছু শিখতে থাকবেন, তখন এর ফলে আপনার মস্তিষ্কের আলাদা আলাদা অংশ ট্রেন হয়ে ওঠে, সক্রিয় হয়ে ওঠে, আর আপনার মস্তিষ্ক সবসময় নতুন কিছু শেখার জন্য তৈরি থাকে। এর ফলে লাভ কি হয়? এর ফলে কোনো কিছু খুব সহজেই আপনার মনে রয়ে যায়, এর জন্য আলাদা করে এক্সট্রা এফোর্ট লাগাতে হয় না। দ্বিতীয় টেকনিক হলো শ্রুতি আর স্মৃতি। শ্রুতি মানে যেটা আমরা শুনি, আর স্মৃতি মানে যা আমাদের মনে থাকে। বন্ধু, খুবই আশ্চর্যের বিষয় হলো সেকালের কঠিন কঠিন মন্ত্র আর শ্লোককে কোথাও না লিখে রেখে কি করে মনে রাখা হতো। আসলে এর জন্য একটি টেকনিক ব্যবহার করা হতো, যা হলো শ্লোকগুলিকে শেখার সময় আর মুখস্থ করার সময় একটি বিশেষ ধরনের হাত নাড়ানো হতো, আর বারবার এটার পুনরাবৃত্তি করা হতো। এভাবেই হাজার হাজার শ্লোককে বছরের পর বছর মনে রাখা হতো। প্রাচীনকালে গুরুকুলে পড়াশোনা করার সময় ছাত্ররা হ্যান্ড জেস্চার বা হাতের অঙ্গভঙ্গি ব্যবহারের মাধ্যমে পড়াশোনা করত। এর ফলে তারা কোনো জিনিসকে তাড়াতাড়ি বুঝতে পারত, আর তাদের মস্তিষ্ক প্রত্যেক জিনিসের জন্য একটি প্যাটার্ন তৈরি করে নিত। উদাহরণ হিসাবে, যখন আমরা একে অপরের সাথে কথা বলি, তখন আমরা কোনো জিনিস বোঝানোর জন্য হ্যান্ড জেস্চারের ব্যবহার করি। এর ফলে বোঝাতেও সুবিধা হয় আর বুঝতেও সুবিধা হয়। পুরনো গুরুকুলে বিদ্যার্থীরা কেবল মন্ত্র পড়ত না, তার সাথে সাথে সবাই মিলে একটি বিশেষ পদ্ধতিতে হাত ও মাথাকে নাড়িয়ে নাড়িয়ে মন্ত্রের জপ করত। এই সময় তাদের ম্যাক্সিমাম সেন্সেস, চোখ, কান, নাক, জিভ ও ত্বক অ্যাক্টিভ থাকত, যার ফলে এই সময় তাদের একাগ্রতা একদম পিক পজিশনে থাকত। কারণ সব সেন্সের মেমোরি একই জায়গায় স্টোর হয় না, আলাদা আলাদা সেন্সের মেমোরি আলাদা আলাদা জায়গায় স্টোর হয়ে থাকে। তাই পরের বার যখনই আপনি কিছু মুখস্থ করতে বসবেন, তখন তা শ্রুতি আর স্মৃতির অভ্যাসের মাধ্যমে করবেন। সেটা শুনবেন, সেটা বারবার পড়বেন, জোরে জোরে বলে বলে পড়বেন, হ্যান্ড জেস্চারের ব্যবহার করে পড়বেন, আর বারবার এটার পুনরাবৃত্তি করে সেটা মনে করার চেষ্টা করবেন। তৃতীয় টেকনিক হলো নেমোনিক্স। বৈদিক শিক্ষা পদ্ধতিতে নেমোনিক্সের ব্যবহার খুবই দক্ষতার সাথে করা হতো, যার মুখ্য উদ্দেশ্য ছিল জ্ঞানকে দীর্ঘ সময় পর্যন্ত মনে রাখা, আর প্রজন্মের পর প্রজন্ম পর্যন্ত সেই জ্ঞানকে মৌখিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া। বৈদিক শিক্ষা পদ্ধতিতে বিভিন্নভাবে নেমোনিক্সের ব্যবহার করা হতো। যেমন, প্রথম হলো ছন্দের ব্যবহার। বৈদিক মন্ত্র আর শ্লোককে ছন্দতে রচনা করা হয়েছিল। ছন্দের কারণেই এগুলিকে গাওয়া আর মনে রাখা সহজ হয়ে উঠত। উদাহরণের জন্য গায়ত্রী মন্ত্র। দ্বিতীয়, পুনরাবৃত্তির টেকনিক। গুরু আর শিষ্য মন্ত্র ও শ্লোকগুলিকে বারবার পুনরাবৃত্তি করত, যার ফলে সেই ধ্বনি আর শব্দ তাদের মনে গভীর ছাপ ছেড়ে যেত। এটি শুনে শেখার জন্য খুবই উপযোগী একটি টেকনিক ছিল। এইভাবে বারবার অভ্যাসের ফলে মন্ত্র শিষ্যদের মনে স্থায়ীভাবে রয়ে যেত। তৃতীয়, অক্ষরসমূহ। মন্ত্রকে ছোট ছোট অক্ষরসমূহতে ভাগ করা হতো, যার ফলে সেগুলিকে মনে রাখা সহজ হয়ে উঠত। চতুর্থ, ক্রম পদ্ধতি। শ্লোক ও মন্ত্রকে একটি নির্দিষ্ট ক্রমানুসারে মুখস্থ করানো হতো, যার দুটি মুখ্য পদ্ধতি ছিল। প্রথম, পদপাঠ, মানে প্রত্যেক শব্দকে আলাদা আলাদা বলে মুখস্থ করা, আর দ্বিতীয়, ক্রমপাঠ, মানে শব্দকে একটি শৃঙ্খলাবদ্ধ অবস্থায় জুড়ে মুখস্থ করা। এই রকম পদ্ধতির ফলে শিষ্যদের স্মৃতিশক্তি বৃদ্ধি পেত, আর শিষ্যরা শৃঙ্খলাপরায়ণ হয়ে উঠত। পঞ্চম, কাহিনীর সাহায্য নেওয়া। জ্ঞানকে দীর্ঘদিন মনে রাখার জন্য কাহিনীর সাহায্য নেওয়া হতো। কাহিনীগুলি জ্ঞানকে কেবল যে সরল করে তুলত তাই নয়, সাথে সাথে জ্ঞানকে দীর্ঘদিন মনের মধ্যে স্টোর করে রাখত। এইভাবে আপনিও নেমোনিক্সের ব্যবহার করতে পারেন। যেটা পড়বেন, প্রথমে সেটাকে নিয়ে একটি কাহিনী তৈরি করুন। সেটার সাথে আপনার আশেপাশের জিনিসকে যুক্ত করুন। জিনিসগুলিকে বুঝে সেগুলিকে নিজের মতো করে একটি শর্ট ফর্মে লিখে নিন। বড় বড় প্যারাগ্রাফকে ছোট ছোট ভাগে ভাগ করে পড়ুন। যখন আপনি এইভাবে পড়বেন, তখন পড়াগুলিকে আপনি আগের থেকে বেশি মনে রাখতে পারবেন। চতুর্থ বৈদিক টেকনিক হলো পশ্চার, মানে আপনার বসার পদ্ধতি। প্রাচীন বৈদিক শিক্ষা ব্যবস্থাতে পশ্চারের খুবই গুরুত্ব ছিল, কারণ এটিকে শারীরিক আর মানসিক ভারসাম্য বজায় রাখার মাধ্যম বলে মনে করা হতো। সঠিক পশ্চারে বসলে মনোযোগ, স্মৃতিশক্তি আর একাগ্রতা বৃদ্ধি পায়, যা শিক্ষার জন্য খুবই প্রয়োজনীয়। প্রাচীন গুরুকুলে ছাত্ররা পদ্মাসন, বজ্রাসনে বসে পড়াশোনা করত, কারণ এতে আমাদের সিদ্ধাটা সোজা থাকে, যার ফলে
মন শান্ত ও স্থির থাকে, তাই বিদ্যার্থীরা মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারে। ভুল পোশ্চারের সাথে বসলে ক্লান্তি আর অস্বস্তি বাড়ে, কিন্তু সঠিক পোশ্চারের সাথে বসলে শরীরের মুদ্রা ঠিক থাকে, যার ফলে শারীরিক এনার্জি আর মানসিক স্পষ্টতা বৃদ্ধি পায়। সঠিক পোশ্চারে বসলে আমাদের শ্বসনতন্ত্র ও স্বরতন্ত্র সঠিকভাবে কাজ করে, এর ফলে বলে বলে পড়তে সুবিধা হয়। এই বৈদিক টেকনিক থেকে আজকের বিদ্যার্থীরা এটা শিখতে পারে যে সিদ্ধাড়া সর্বদা সোজা রেখে বসতে হবে, কারণ এর ফলে একাগ্রতা বৃদ্ধি পায় আর ক্লান্তি দূর হয়। এছাড়া মানসিক শান্তির সাথে সাথে স্মৃতিশক্তিও বৃদ্ধি পায়। ঝুঁকে বা শুয়ে শুয়ে পড়লে চলবে না, কারণ এতে ক্লান্তি ও অলসতা বৃদ্ধি পায় আর একাগ্রতা ও মনোযোগ কমে যায়। যদি আপনি চেয়ারে বসে পড়েন তাহলে পা দুটিকে জড়িয়ে বসবেন না, তার বদলে পা দুটিকে সোজা করে মাটিতে ঠেকিয়ে রাখুন। পঞ্চম বৈদিক টেকনিক হলো অধ্যাপন। বৈদিক শিক্ষা পদ্ধতিতে অধ্যাপন বা টিচিংকে কেবল জ্ঞান অর্জন করার মাধ্যম বলে মনে করা হতো না, বরং সেই জ্ঞানকে গভীরভাবে বুঝতে আর আয়ত্ত করার গুরুত্বপূর্ণ সাধন বলে মনে করা হতো। বিদ্যার্থীরা তাদের শিক্ষাকে অপরকে পড়িয়ে আর বুঝিয়ে আরও গভীর করে তুলত। এটি শ্রবণ, মনন আর নিধিধ্যাসনের প্রক্রিয়ার মাধ্যমে করা হতো। প্রথম হলো শ্রবণ, মানে শোনা। বিদ্যার্থী প্রথমে গুরুর থেকে জ্ঞান নিত আর তা মন দিয়ে শুনত। দ্বিতীয় মনন, মানে যা শিখল তার উপর চিন্তন আর বিচার করত। তারা তাদের জ্ঞানকে আরও স্পষ্ট করার জন্য একে অপরকে প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করত। আর তৃতীয় হলো নিধিধ্যাসন, মানে বিদ্যার্থীরা যা শিখেছে তা তাদের সহপাঠী কিংবা জুনিয়র বিদ্যার্থীদের শেখাতো। এই প্রক্রিয়া তাদের শেখা জ্ঞানকে রিভাইজ করতে, ভুল শুধরাতে এবং আরও গভীরভাবে বুঝতে সাহায্য করত। এবার বলি আজকের বিদ্যার্থীরা এই টেকনিককে কিভাবে ব্যবহার করবে। তার প্রথম পদ্ধতি হলো গ্রুপ ডিসকাশন করুন। যা শিখেছেন তা বন্ধু ও সহপাঠীদের সাথে আলোচনা করুন, একে অপরকে বোঝান। এর ফলে সেই বিষয়ে আরও অভিজ্ঞতা হবে। দ্বিতীয়, টিচিংয়ের অভ্যাস করুন। কোনো টপিককে নিজে এমনভাবে বুঝুন যাতে আপনি অপরকে বোঝাতে পারেন বা শেখাতে পারেন। যখন আপনি অপরকে পড়াবেন তখন আপনার স্মৃতিশক্তি আরও প্রবল হয়ে উঠবে। তৃতীয়, ফিডব্যাক নিন। সহপাঠীদের পড়ানোর পর তাদের প্রশ্ন জিজ্ঞাসা করুন। এর ফলে আপনি কতটা ভালো পড়াতে পারলেন সেটা বুঝতে পারবেন। চতুর্থ, প্রেজেন্টেশন আর নোট বানান। যা শিখলেন সেটাকে পয়েন্ট অনুযায়ী লিখুন আর সেটা নিজের মতো করে অন্যকে বোঝান। পঞ্চম, সহযোগিতামূলক শিক্ষা বা কোলাবোরেটিভ লার্নিং, মানে কোনো প্রজেক্ট ও অ্যাসাইনমেন্টে অংশগ্রহণ করুন আর সেখানে নিজের মতামত রাখুন। ষষ্ঠ, অনলাইন প্ল্যাটফর্মকে কাজে লাগান। ব্লগ বানান, ভিডিও বানান কিংবা অন্যকে সাহায্য করার জন্য অনলাইন প্রশ্নের উত্তর দিন। এটি অধ্যাপনের আধুনিক রূপ। ষষ্ঠ বৈদিক টেকনিক হল ধ্যান আর যোগ নমস্কার। প্রাচীন গুরুকুলে ধ্যান আর যোগাসন ছাত্রদের প্রতিদিনের রুটিনের একটি অভিন্ন অংশ ছিল। বিদ্যার্থীরা প্রতিদিন ধ্যানের অভ্যাস করত। এর ফলে তাদের মন শান্ত থাকত আর তাদের একাগ্রতা বাড়ত। সেই জন্য তারা যে কোনো কাজে দীর্ঘ সময় পর্যন্ত ফোকাস করতে পারত। সাথে সাথে শরীরকে সুস্থ আর এনার্জেটিক রাখার জন্য রোজ তাদের যোগব্যায়াম আর সূর্য নমস্কার করানো হতো। যোগ আর সূর্য নমস্কারের মাধ্যমে শুধু যে আমাদের শরীর মজবুত হয় তাই নয়, সাথে সাথে সিদ্ধাড়া, ঘাড় ও মস্তিষ্কের মাঝখানে যে মাংসপেশি থাকে সেগুলিরও ব্যায়াম হয়। ফলে আমাদের মস্তিষ্ক সতর্ক ও সক্রিয় হয়ে ওঠে। আজকের ব্রেন রিসার্চ এটা বলে যে মস্তিষ্ক তার 90% এনার্জি আর স্টিমুলাস স্পাইনের মুভমেন্টের ফলে পেয়ে থাকে, যার ফলে মেমোরি পাওয়ার উন্নত হয়। সপ্তম বৈদিক টেকনিক হল ব্রহ্মচর্য পালন। বৈদিক শিক্ষা পদ্ধতিতে ব্রহ্মচর্যের পালন বিদ্যার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল। তারা এই 5টি পদ্ধতিতে ব্রহ্মচর্যের পালন করত। প্রথম, গুরুকুল জীবন। তারা গুরুর আশ্রমে থেকে একটি শৃঙ্খলাপরায়ণ জীবনযাপন পালন করত, যেমন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা, যোগ, ধ্যান ও বেদের অধ্যয়ন করা। দ্বিতীয়, সংযম এবং আত্মনিয়ন্ত্রণ। সেকালের বিদ্যার্থীরা তাদের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখত, যার ফলে তাদের মন অস্থির হতো না আর তারা তাদের পড়াশোনায় সম্পূর্ণরূপে মনোযোগ দিতে পারত। তৃতীয়, শুদ্ধ আহার আর সরল জীবনযাপন, মানে বিশুদ্ধ ও হালকা খাদ্য গ্রহণ করা, যার ফলে তাদের শরীর সুস্থ থাকত আর তারা মানসিক দিক থেকেও মজবুত থাকত। চতুর্থ, সাংসারিক ভোগবিলাস থেকে দূরে থাকা।
সাংসারিক সুখ থেকে দূরে থেকে তারা মানসিক শক্তি এবং স্মৃতিশক্তিকে বাড়িয়ে তুলত। পঞ্চম, সেবা ও পরিশ্রম। সেকালের বিদ্যার্থীরা তাদের গুরুর সেবা করত আর আশ্রমের অন্যান্য কাজেতেও তারা সাহায্য করত। এর ফলে তারা শৃঙ্খলাপরায়ণ ও কর্তব্যপরায়ণ হয়ে উঠত, যার ফলে তাদের একাগ্রতা ও স্মৃতিশক্তি বেড়ে উঠত। সংযমের মাধ্যমে চরিত্র নির্মাণ হতো, সাথে সাথে সুস্থ শরীর ও তেজস্বী বুদ্ধির বিকাশ হতো। এবার বলি আজকের বিদ্যার্থীরা ব্রহ্মচর্যের পালন কিভাবে করবে। তারা এই 6টি পদ্ধতিতে ব্রহ্মচর্যের পালন করতে পারে। প্রথম, মনকে নিয়ন্ত্রণ করা। সোশ্যাল মিডিয়া ও ফালতু কথাবার্তা থেকে বাঁচুন আর পড়াশোনায় মনোযোগ দিন। দ্বিতীয়, শৃঙ্খলাপরায়ণ হন। সকালে জলদি ঘুম থেকে উঠুন, ধ্যান ও ব্যায়াম করুন আর নিয়মিতভাবে পড়াশোনা করুন। তৃতীয়, শুদ্ধ আহার গ্রহণ করুন, যার ফলে শারীরিক আর মানসিক এনার্জি বজায় থাকে। চতুর্থ, ভোগবিলাস আর ব্যর্থ ইচ্ছার থেকে বাঁচুন। অধিক মনোরঞ্জন এবং ফালতু খরচ বন্ধ করুন। পঞ্চম, সেলফ ডিসিপ্লিন বাড়িয়ে তুলুন। পড়াশোনার জন্য নির্দিষ্ট সময়সূচি তৈরি করুন আর নিজের লক্ষ্যের প্রতি মনোনিবেশ করুন। ষষ্ঠ, সেবা আর পরিশ্রম করুন। পরিবার, সমাজ আর অভাবগ্রস্ত মানুষকে সাহায্য করুন, যার ফলে আপনার মধ্যে সহানুভূতি ও দায়িত্বশীলতা বৃদ্ধি পাবে। দেখুন, ব্রহ্মচর্য মানে শুধু ব্রহ্মচারী জীবনযাপন করা নয়, বরং এটি একটি নিয়মাধীন ও শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করা, যা বিদ্যার্থীদের শিক্ষা গ্রহণে সাহায্য করে। যে বিদ্যার্থী আজকের দিনে এই নিয়মগুলি মেনে চলবে, সে যে কেবল পড়াশোনায় এগিয়ে যাবে তাই নয়, সাথে সাথে আত্মনির্ভর, বুদ্ধিমান আর শৃঙ্খলাবদ্ধ ব্যক্তিত্ব বানিয়ে তুলবে। তাই যে কোনো বিদ্যার্থী এই 7টি বৈদিক টেকনিককে ব্যবহার করে নিজের পড়াশোনা ও জীবনে আশ্চর্যজনক পরিবর্তন আনতে পারে। তাই অবশ্যই এই নিয়মগুলি মেনে চলার চেষ্টা করুন। বন্ধু, আশা করি ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।